শুধু কথা বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো বিশাল কাজ সম্ভব নয়, দরকার মানসিকতার পরিবর্তন। কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, অভ্যর্থনের মাধ্যমে দেশ বিনির্মাণের যে নতুন সুযোগ তৈরি হয়েছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা কাজে লাগাতে হবে। শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শাহিদ খান। জনাব শাহিদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুরুতেই আসলে আপনার কাছে যে প্রশ্নটি আমার, সেটি হচ্ছে গিয়ে যে যেটি শুনছিলাম আমাদের প্রতিবেদনে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে শুধু আলোচনা বা কথার মাধ্যমে সংস্কারের মতো বিশাল কাজ সম্ভব নয়, দরকার মানসিকতার পরিবর্তন। দীর্ঘ 5 আগস্টের পর কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে এবং সংস্কার নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলাপ আলোচনা সবকিছু হয়েছে। এতদিন পর আসলে মানসিকতার পরিবর্তনের এমন কথা আসলে মির্জা ফখরুল কেন বললেন, কি মনে হচ্ছে আপনার কাছে? মির্জা ফখরুল কেন বলেছেন এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের ইস্যু তুলে ধরছে, এই কারণে তার মনে হতে পারে যে আমরা যদি মানসিকভাবে প্রস্তুত না থাকি বা পরিবর্তিত না হই, যে আমরা একটা কমন প্ল্যাটফর্মে যাব, আমরা একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করব। তো এই ঐক্যমত্য তৈরি করতে হলে তো আপনাকে ছাড় দিতে হবে। আপনি যদি ধরেই রাখেন যে এটা না করলে এটা হবে না, ওটা না করলে সেটা হবে না, এবং সংস্কারের অনেকগুলো বিষয় আছে যেটা আমাদের সংবিধানের সাথে সম্পর্কিত, সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত। তো সংবিধান যদি সংশোধন করতে হয়, সংবিধান পরিবর্তন করতে হলে তো আপনাকে একটা নির্বাচন করতে হবে, এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যে জাতীয় সংসদ নির্বাচিত করবে এবং যাদেরকে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা দেবেন, তারা এসে পার্লামেন্ট অধিবেশন বসে তখন অন্যান্য সংস্কারগুলো করা সম্ভব হবে। কিন্তু তার আগে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে, যে ঐক্যমত্যের একটা ঘোষণা থাকতে পারে, এবং যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তারা তাদের যে ঘোষণাপত্র, তাদের যে নির্বাচনী ইশতেহার, সেই সব কিছুতেই তারা সেগুলো তুলে ধরবেন এবং সেটার ভিত্তিতে জনগণ তাদেরকে ভোট দেবেন। তো এইভাবে যদি আমরা একটা ঐক্যমত্যে না পৌঁছাতে পারি, তাহলে তো অবশ্যই মনে হবে যে আমরা কি করছি, গত 10 মাস ধরে খালি আলোচনা আলোচনা আলোচনা, সংস্কার 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 বলছি, কিন্তু আসলে কথা এবং কাজের মধ্যে অনেক তফাৎ, এবং সংস্কার বলতে তো এখন পর্যন্ত বাংলাদেশে তেমন কিছু সংস্কার হয়নি। জনাব শহীদ খান, আপনি বলছিলেন যে আসলে শুধু আলোচনা আলোচনা বা কথা, কিন্তু আসলে এই যে নির্বাচনের তারিখ বিএনপি চাচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনিও একটা সম্ভাব্য সময় আসলে বলেছেন, যেটা আমরা আসলে সবাই জানি। কিন্তু এখনো পর্যন্ত যদি আলোচনা বা মানসিকতার পরিবর্তনের প্রশ্ন আসে, তাহলে কবে নির্বাচন হবে, কবে সংস্কার হবে, কবে ঐক্যমত্যে সবাই একসাথে পৌঁছাবে, এটি আসলে সবকিছু একটা ঘোলাটের পরিস্থিতিতে থাকছে কিনা, কি মনে করছেন আপনি? হ্যাঁ, আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব দেখছি, সেখানে মনে হতে পারে জনগণের যে ঘোলাটে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বা কিছু বোঝা যাচ্ছে না। জনগণ আশাহত হতে পারে, তাদের আশাভঙ্গ হতে পারে, স্বপ্নভঙ্গ হতে পারে। বাট নির্বাচনের যে টাইম ফ্রেমটা সর্বশেষ ডক্টর ইউনূস 3-4টা টাইম ফ্রেম দিয়েছিলেন। প্রথমটা ছিল ডিসেম্বর থেকে জুন, 26শে জুন, এবং তারপরে আবার উনি এপ্রিল বলেছিলেন। মাঝখানে ডিসেম্বরের কথাও আলোচনা হয়েছিল। পরে যখন তারেক রহমানের সাথে লন্ডনে দেখা হলো, তখন একটা আমরা শুনলাম যে ফেব্রুয়ারির প্রথমার্ধেও হতে পারে। বাট এই সবকিছু কিন্তু শর্ত সাপেক্ষ, যে অল্প কিছু সংস্কার, বেশি কিছু সংস্কার, বা আমাদের পরিস্থিতি অনুকূল হলে এই সব কিছু আমরা যদি সম্পূর্ণ করতে পারি, তাহলে নির্বাচন একটা ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হলে এখনই তো ডেট হবে না। নির্বাচনের ডেট সাধারণত 60-70 দিন অথবা 50 দিন, 50 থেকে 70 দিনের একটা ফ্রেমওয়ার্ক থাকে, যেখানে নির্বাচনে বিভিন্ন বিষয়ের ডেটগুলো দেওয়া হয়। তো সেই হিসাবে তো চিন্তা করলে আপনার 2 মাস 10 দিন আগে, তো আপনি ফেব্রুয়ারির মধ্যে প্রথম পর্যায়ে যে নির্বাচন করতে হয়, তাহলে জানুয়ারি ডিসেম্বর আপনার হাতে আছে। আপনি নভেম্বরের শেষার্ধে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ সম্বলিত একটা ঘোষণা দিতে পারে। তো আমাদেরকে তো এমনিতেই নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমাদের হাতে সময় আছে।
আপনি এখন এপ্রিল মাসে, আমরা এখন কথা বলছি জুন মাসে, তো জনাব আমরা জনাব শহীদ খান, একটু জানতে চাইবো যে আসলে কি হলে ভালো হয়, কোন পথগুলো অবলম্বন করলে আসলে যেই অভ্যর্থনের যেই সুফল সেটা সাধারণ মানুষ পাবে বা রাজনৈতিক দলগুলো একটি সুনির্দিষ্ট ঐক্যমতে পৌঁছতে পারবে, কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? অভ্যুত্থানের সুফল তো হচ্ছে যে অভ্যুত্থান হয়েছে সেটা একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। যে স্বৈরতন্ত্র চেপে বসছিল, আমরা 14, 18, 24-এ ভালো নির্বাচন দেখিনি, আমাদের একটা ব্যবস্থা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার, সেটা বাতিল করা হয়েছিল। সুতরাং আপনি এখন তো হাইকোর্টের একটা রায়, ওই পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার ফলে তো তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে 90 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব, এবং এরকম প্রমাণও আছে। 91, 96, 2001-এ তো প্রমাণ হয়েছে এটা, এবং ভালো নির্বাচন করা সম্ভব। সুতরাং আপনি যদি ভালো নির্বাচন করতে চান এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে যে তাদের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটা যদি ফিরিয়ে দেন, সেই অধিকার পেলেই মানুষ তাদের ইচ্ছে মতো তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, এবং জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারা দায়িত্ব নিলে অনেক সীমাবদ্ধতা, অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হবে। সুতরাং আমাদেরকে সেই দিকটাই এগিয়ে যেতে হবে। আর অভ্যুত্থানের যে লক্ষ্য, সেই লক্ষ্য তো হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ। বৈষম্য মুক্তটা আপনি একটু চিন্তা করতে হবে। টোটাল বৈষম্য মুক্ত বাংলাদেশ তো আমরা কখনোই পাবো না হয়তো, বা পৃথিবীতে কোনো বৈষম্য মুক্ত দেশ আছে কিনা এটা আমরা জানি না, বাট কতটা বৈষম্য কমানো যেতে পারে, এবং একটা বহুত্ববাদের বাংলাদেশ, যেটাকে অবশ্য সবকটি দল এখন পছন্দ করছে না। মাঝখানে এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল। তো নারীদের জন্য ভালো বাংলাদেশ, নারী অধিকারের বিষয়গুলো আছে। কৃষক, শ্রমিক, যারা মজুর, দিন মজুর আছেন, যারা নিম্ন আয়ের মানুষ, যারা এই যে 1 কোটি একেবারে নিচের মানুষ আছেন, যাদের দিন আনতে পান্তা ফুরায় এবং অনেক দিন খাওয়া হয় না, তাদের জন্য একটা ভালো অর্থনৈতিক ব্যবস্থা। তো এই সব কিছুর জন্য কাজ করা যেতে পারে এবং কাজ করা সম্ভব। এবং সরকারের তো এই নির্বাচন ছাড়াও, আপনার সংস্কার ছাড়াও প্রত্যেক অনেকগুলো রুটিন কাজ আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন যেমন একটা রুটিন কাজ, আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ একটা রুটিন কাজ, আপনি কর্মসংস্থান সৃষ্টির নতুন কাজ। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে ইতিমধ্যে 30 লক্ষ মানুষ কর্মহীন। জনাব শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্যে পুরোটাই পরিষ্কার। ধন্যবাদ সাথে থাকার জন্য।